সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আশা করি তোমরা সুস্থ আছো। আমি আবার আমরা সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন সাবজেক্ট বিষয়ে আজকে এই অধ্যায়ে পড়াতে চাচ্ছি। তোমরা ইতিপূর্বে যে দুটো অধ্যায় পড়ানো হয়েছে আশা করি তোমরা আয়ত্তে নিয়ে আসছো, যে সুইচ গিয়ার কি, এরপরে ছিল প্রোটেকশন সম্পর্কে, যে কি কি বিদ্যুতের ফল্ট হয়, এগুলো বিষয়ে তোমরা আগেই শিক্ষা গ্রহণ করেছো। আজকের যে চ্যাপ্টার সেটা হলো বাসবার অ্যারেঞ্জমেন্ট। বাসবার অ্যারেঞ্জমেন্ট, দ্য কনসেপ্ট অফ বাসবার অ্যারেঞ্জমেন্ট, এই বিষয়ে আমরা এই অধ্যায়ে এটা শিখতে চাই যে আসলে উৎপাদন কেন্দ্রে যে বিদ্যুৎ উৎপাদিত হয়, এই উৎপাদিত বিদ্যুৎকে গ্রাহক পর্যায়ে পৌঁছানোর জন্য একটা ব্যবস্থাপনা রাখতে হয়। যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, উৎপাদিত বিদ্যুৎকে একটা 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 সিস্টেমের মধ্যে এনে, যে সিস্টেমে কাজে লাগানোর জন্য যে একটা ব্যবস্থাপনা তৈরি করা হয়, যে ব্যবস্থাপনাকে আমরা বাসবার অ্যারেঞ্জমেন্ট বলছি। এখন বাসবার যেটা, এখানে একটা তোমাদের চ্যাপ্টার 3-তে ডিফাইন বাস বার, এখানে একটা শব্দ আছে যে বাস এবং বা দণ্ড। বাস যে শব্দটা আসছে অমনিবাস থেকে নেওয়া হয়েছে। অমনিবাস থেকে নেওয়া হয়েছে। অমনিবাস এর অর্থ হলো কোনো জিনিসকে সংগ্রহ করা বোঝায়, এটাকে অমনিবাস। এখন বাসবার সিস্টেমের ভিতরে যে কোনো বৈদ্যুতিক এনার্জি সংগ্রহের যে ধারক, যে কালেক্টর, এটাকে আমরা বলছি বাসবার। তাহলে বাসবার যে শব্দটা, বাসবার অমনিবাস থেকে নেওয়া হয়েছে। অমনিবাস শব্দের অর্থ হলো কোনো জিনিসকে সংগ্রহ করা বোঝায়। অমনিবাস কোনো জিনিসকে সংগ্রহ করা। বৈদ্যুতিক এনার্জি যে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, এই উৎপাদিত এনার্জিকে আমরা জেনারেটিং স্টেশন থেকে এই বিদ্যুৎকে কাজে লাগানোর জন্য এটাকে সংগ্রহ করতে হবে। এই জন্য বাসবারকে ব্যবহার করা হয়েছে। বৈদ্যুতিক এনার্জি সংগ্রহের ধারক, বৈদ্যুতিক এনার্জি সংগ্রহের ধারক, যেটাকে আমরা বলতেছি কালেক্টর। বৈদ্যুতিক এনার্জি সংগ্রহের ধারক বা কালেক্টর, এটাকে আমরা বলতেছি বাসবার। এইটাকে সাধারণত ব্যবহার হয় কপার অথবা অ্যালুমিনিয়াম যে ধাতু আছে, কপার অথবা অ্যালুমিনিয়ামের কোনো একটা বার, দণ্ড, এটাকে ব্যবহার করা হয়। তো কপারের রেজিস্টিভিটি অ্যালুমিনিয়ামের চেয়ে কম, এই জন্য কপারকেও বেশি ব্যবহার হয়, কপার অথবা অ্যালুমিনিয়ামের কপারের রেজিস্টিভিটি যেহেতু কম, এই জন্য কপার অথবা অ্যালুমিনিয়াম দুটাই ব্যবহার করা যেতে পারে। এখানে বাসবার একটা, তাহলে আমরা বুঝলাম যে বাসবার অমনিবাস থেকে আসছে, আর বাসবার যেটা একটা দণ্ড, আর বৈদ্যুতিক এনার্জি সংগ্রহের ধারক বা কালেক্টর, এটাকে আমরা বলতেছি বাসবার। তাহলে বৈদ্যুতিক এনার্জি সংগ্রহ করবে এবং বিতরণ করবে, দুইটা কাজ একসঙ্গে করবে। বৈদ্যুতিক এনার্জিকে সংগ্রহ করা, বৈদ্যুতিক এনার্জি সংগ্রহ এবং বিতরণ। বৈদ্যুতিক এনার্জি সংগ্রহ ও বিতরণ, সংগ্রহ করবে এবং বিতরণ করবে। যে বৈদ্যুতিক এনার্জি সংগ্রহ করবে এবং বিতরণ করবে, তাহলে আমরা বাসবার বলতে বলছি তামা অথবা অ্যালুমিনিয়ামের একটা বার বা দণ্ড, একটা পাত, অথবা মোটা রড, এটাও বলতে পারো, মোটা রডও বলতে পারো। এটা বৈদ্যুতিক এনার্জি সংগ্রহ করবে এবং বিতরণ করবে। সংগ্রহ বিতরণ করবে, এটাকে আমরা বলতেছি বাসবার। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এই কাজ করার জন্য কপার অথবা অ্যালুমিনিয়ামের পাত অথবা দণ্ড, এটা একটা কাজ করতেছে যে বৈদ্যুতিক এনার্জিকে সংগ্রহ করবে এবং বিতরণ করবে। এইরকম একটা বার বা দণ্ডকে আমরা বলছি বাসবার। এর কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে।
এই বাসবারের কতগুলো বৈশিষ্ট্য, বাসবারের বৈশিষ্ট্য। বাসবারের বৈশিষ্ট্য, বাসবারের বৈশিষ্ট্য একটা যে কম রেজিস্ট্যান্স সম্পন্ন হতে হবে। যদি রেজিস্ট্যান্সের পরিমাণ বেশি হয় তাহলে সেখানে ভোল্টেজ ড্রপ হবে, আর ভোল্টেজ ড্রপ হলে আমরা কাঙ্ক্ষিত ভোল্টেজটা আমরা গ্রাহকের কাছে পৌঁছাতে পারবো না, সেখানে ভোল্টেজ ড্রপ হয়ে থাকবে। এই জন্য 1 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো কম রেজিস্ট্যান্স সম্পন্ন পদার্থের হতে হবে। কম রেজিস্ট্যান্স, কম রেজিস্ট্যান্স সম্পন্ন পদার্থের হতে হবে। কম রেজিস্ট্যান্স সম্পন্ন পদার্থ হতে হবে। 2 নম্বর হলো যে যখনই কম রেজিস্ট্যান্স সম্পন্ন পদার্থ হতে হবে, তাপমাত্রার পরিবর্তনের কারণে অথবা সময়ের পরিবর্তনের কারণে রেজিস্ট্যান্সের মান যেহেতু পরিবর্তিত না হয় এরকম হতে হবে। তাপমাত্রার পরিবর্তনে, তাপমাত্রা পরিবর্তনে, তাপমাত্রা পরিবর্তনে এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের মান যেন কোনো সময় পরিবর্তন না হয়। যে কতগুলো পদার্থ আছে যে তাপে রেজিস্ট্যান্সের মান বেড়ে যায়, আবার কতগুলো পদার্থ আছে তাপে রেজিস্ট্যান্সের মান কমে যায়। যেরকম কার্বন, যখন কার্বন ব্রাশ, যে কার্বন ব্যবহার হয়, কার্বন তাপমাত্রা যদি বেড়ে যায় তো রেজিস্ট্যান্সের মান হ্রাস পায়। কিন্তু এইখানে যে বাসবার অ্যারেঞ্জমেন্টের ভিতরে যদি তাপমাত্রা বেড়ে যায়, যেটা আই স্কয়ার আর লস, যে আমরা যে বলি যে আই স্কয়ার আর লস, অর্থাৎ কারেন্ট প্রবাহের ফলে যে তাপের সৃষ্টি হবে, এই তাপের কারণে বাসবারের যে রেজিস্ট্যান্সের পরিমাণের ভিতরে যে কোনো পরিবর্তন না ঘটে, রেজিস্ট্যান্সের পরিবর্তন হবে না। অর্থাৎ পরিবর্তন বলতে হ্রাস বৃদ্ধি হবে না। তাপমাত্রা পরিবর্তনে রেজিস্ট্যান্সের মানের কোনো পরিবর্তন ঘটবে না। এরপরে হলো এখানে যে বাসবার দণ্ড যে ব্যবহার করা হবে, যে অ্যারেঞ্জমেন্ট হবে, এই একটা বারের আর একটা বারের মাঝখানে যে যথেষ্ট পরিমাণ গ্যাপ থাকতে হবে, যাতে ইনসুলেশনের পরিমাণ কমে গেলে শর্ট সার্কিট হয়ে যাবে। এই জন্য করা হয় কি, যে প্রয়োজন পরিমাণ ইনসুলেশনের জন্য বাসবারের মধ্যে যথেষ্ট গ্যাপ থাকতে হবে। বাসবারের মধ্যে যথেষ্ট গ্যাপ, অর্থাৎ দুইটা এরকম একটা বার, এখানে যে মাঝখানে যে গ্যাপ, এই যে গ্যাপ, এই গ্যাপগুলো অবশ্যই প্রয়োজন পরিমাণ হতে হবে, যথেষ্ট পরিমাণ হতে হবে, একটা বার থেকে আরেকটা বার। এরপরে বাসবারের হাই মেকানিক্যাল স্ট্রেইন, হাই মেকানিক্যাল স্ট্রেইন অর্থাৎ যান্ত্রিক, উচ্চ যান্ত্রিক ক্ষমতা সম্পন্ন হতে হবে। সামান্য আঘাতেই একটা মেকানিক্যাল, অর্থাৎ কোনো যান্ত্রিক, একটা গাছ পড়ে গেছে অথবা যে কোনো একটা যান্ত্রিক আঘাতে যেন বাসবারটা নষ্ট না হয়ে যায়, এদিকে জন্য হাই মেকানিক্যাল স্ট্রেন্থ সম্পন্ন হতে হবে। এরপরে আরেকটা আছে যে ভবিষ্যতে সিস্টেমের পরিবর্ধনের জন্য, যদি সিস্টেমকে পরিবর্তন করতে চাই অথবা সিস্টেমকে পরিবর্ধন করতে চাই, অবশ্যই এর ব্যবস্থা রাখতে হবে। তাহলে এইগুলো হলো বাসবারের বৈশিষ্ট্য বা গুণাগুণ। 1 নম্বর হলো যে কম রেজিস্ট্যান্স সম্পন্ন হতে হবে। এরপর তাপমাত্রা পরিবর্তন, রেজিস্ট্যান্সের মানে কোনো পরিবর্তন ঘটবে না। তাপমাত্রা পরিবর্তন, ইনসুলেশনের যথেষ্ট ইনসুলেশন হওয়ার জন্য, প্রয়োজন পরিমাণ ইনসুলেশনের জন্য একটা বার থেকে আরেকটা বারের যে গ্যাপ, এই গ্যাপ যথেষ্ট পরিমাণ হতে হবে। এরপরে তাপমাত্রার হাই মেকানিক্যাল স্ট্রেইন থাকতে হবে এবং ফিউচার এক্সটেনশনের জন্য ব্যবস্থা থাকতে হবে। এইগুলি হলো বাসবারের বৈশিষ্ট্য। এরপরে বাসবারের আকার কি ধরনের হতে পারে? বাসবারের আকার, বাসবারের আকার কেমন হতে পারে? এটা একটা হলো আয়ত আকৃতি হতে পারে, আয়ত আকৃতি, বর্গাকৃতি এবং ত্রিভুজ আকৃতি।
ত্রিভুজ আকৃতি, আয়তাকৃতি, বর্গাকৃতি এবং ত্রিভুজ আকৃতি হতে পারে। একটা বার থেকে আরেকটা বারের যে দৈর্ঘ্য, একটা বার এরকম একটা বার মনে করো, এই বার, আরেকটা বার এরকম, প্রত্যেকটা বার, এক একটা বার সাধারণত 2 ফিট থেকে, এটা 2 ফিট থেকে 5 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। তো বাসবার সাধারণত 2 ফিট থেকে 5 ফিট লম্বা। আর এই বাসবারের মধ্যে এই যে আন্তঃসংযোগ, যেটা এই যে আন্তঃসংযোগ, একটা বার এবং আরেকটা বারের যে আন্তঃসংযোগ, এই আন্তঃসংযোগকে এখানে ক্ল্যাম্প লাগানো লাগবে। ক্ল্যাম্প, নাট বোল্ট এবং ওয়েল্ডিং এর মাধ্যমে সাধারণত সংযোগ করা হয়। ক্ল্যাম্প, নাট বোল্ট এবং ওয়েল্ডিং এর মাধ্যমে। একটা বার, প্রত্যেকটা বারের দৈর্ঘ্য 2 থেকে 5 ফিট হতে পারে এবং এই বারগুলোকে সংযোগ দেওয়ার জন্য নাট বোল্ট, ক্ল্যাম্প এবং ওয়েল্ডিং এর মাধ্যমে এগুলি সাধারণত সংযোগ ব্যবস্থা করা হয়। আর অনেক সময় বারগুলোকে ফাঁপা আকৃতির হতে পারে। তাহলে বাসবারগুলো উত্তমরূপে ইনসুলেশন করা, আবরণ দেওয়া, এই যে বারগুলো আমরা দেখালাম যে একটা বারের দৈর্ঘ্য 2 থেকে 5 ফিট হতে পারে। এই বারগুলোকে সংযোগের পরে ইনসুলেশন করতে হবে। ইনসুলেশনের ব্যবস্থা থাকতে হবে। 2 নম্বর হলো আবরণ দিতে হবে, একটা আবরণ দেওয়া। এরপরে তোলে নিমজ্জিত রাখা এবং গ্যাস প্রেসারে রাখা। এই কাজগুলো করতে হয় যাতে যথেষ্ট পরিমাণে ইনসুলেশনের ব্যবস্থা তৈরি হয়। ইনসুলেশনের ব্যবস্থার জন্য ইনসুলেশন দিতে হবে, উপরে আবরণ দিতে হবে, তৈলে নিমজ্জিত রাখা এবং গ্যাস প্রেসারে রাখা। এই মোটামুটি বাসবারের আকার। এটা আয়তাকৃতি, বর্গাকৃতি বা ত্রিভুজ আকৃতির হতে পারে। আর এইগুলোর উপরে সাধারণত এক একটা বারকে 2 থেকে 5 ফিট লম্বা হতে পারে। আর বারের মধ্যে আন্তঃসংযোগের জন্য ক্ল্যাম্প, নাট বোল্ট এবং ওয়েল্ডিং এর মাধ্যমে এগুলো সংযোগ করে দেওয়া হয়। বারের একদিকে সাপ্লাইয়ের ব্যবস্থা হবে, অর্থাৎ একদিক থেকে যে এনার্জি, বৈদ্যুতিক এনার্জি সংগ্রহ করবে, আর আরেকদিকে বিতরণের ব্যবস্থা থাকতে হবে। এটা নাট বোল্টের মাধ্যমে হয়ে থাকে যে বারের একদিকে সাপ্লাই গ্রহণের ব্যবস্থা থাকতে হবে এবং অন্যদিকে বিতরণের ব্যবস্থা থাকতে হবে। তাহলে আমরা দেখলাম যে বাসবারের আকারের ভিতরে আয়তাকার, বর্গাকার এবং ত্রিভুজ আকৃতির হতে পারে এবং বাসবারগুলো সাধারণত 2 থেকে 5 ফিট লম্বা হয়ে থাকে। এই বাসবারগুলোর বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি। বাসবারের আন্তঃসংযোগের জন্য সাধারণত ক্ল্যাম্প, নাট বোল্ট এবং ওয়েল্ডিং এর মাধ্যমে আন্তঃসংযোগ করে দেওয়া হয়। আর বাসবারের একদিকে যে সাপ্লাইটা আমরা উৎপাদিত ভোল্টেজটাকে আমরা গ্রহণ করবে, এই জন্য বাসবারের ব্যবস্থা থাকতে হবে এবং এই উৎপাদিত ভোল্টেজটাকে আবার গ্রাহকের পর্যন্ত পৌঁছানোর জন্য তাদের বিতরণের ব্যবস্থা থাকতে হবে। এই জন্য আর বাসবারগুলো উত্তমরূপে ইনসুলেশন করা, আবরণ দেওয়া, এগুলো বলছি, তুলে নিবেদিত করা এবং গ্যাস প্রেসারে শান্ত থাকে। আকার, যেটা বাসবারের আকার বিভিন্ন ধরনের হয়। একক পাতের আয়তাকার সেকশন বাসবার হতে পারে, অনেকগুলো পা থেকে একসঙ্গে হতে পারে, অ্যাঙ্গেল চ্যানেলের বাসবার হতে পারে, ডবল চ্যানেলের বাসবার হতে পারে, ফাঁপা টিউবের আকৃতি হতে পারে, ফাঁপা আয়তাকার বা সেকশনের বাসবার হতে পারে। আচ্ছা, তোমরা এটা একটু দেখে নিও। আমি মেইন জিনিসগুলো তোমাদেরকে বলার জন্য চেষ্টা করছি। ডিফারেন্ট টাইপ অফ বাসবার, different types of busbar. Different type of busbar.
এটা দুই ধরনের হয়, একটা হলো বাসবার গঠন অনুসারে এবং বাসবার অ্যারেঞ্জমেন্ট অনুসারে। আমরা এখানে গঠন অনুসারে কতগুলো দেখি। গঠন অনুসারে বাসবার কয়েক ধরনের হয়, আর বাসবার অ্যারেঞ্জমেন্ট, যে অ্যারেঞ্জমেন্টের উপরে কয়েক ধরনের হয়ে থাকে। একটা হলো ইনডোর বাসবার, ইনডোর বাসবার, আউটডোর বাসবার, আউটডোর বাসবার, ওপেন বাসবার, ইনক্লোজড বাসবার, ইনক্লোজড বাসবার, ওয়েল ইমার্সড বাসবার, compressed gas busbar, isolated busbar। এগুলো গঠন অনুসারে বাসবারকে আমরা গঠন অনুসারে দেখতে পাচ্ছি যে ইনডোর বাসবার, আউটডোর বাসবার, ওপেন, ইনক্লোজড, ওয়েল ইমার্সড, কম্প্রেসড গ্যাস এবং আইসোলেটেড বাসবার। এগুলো এরপরে আছে আমাদের বাসবার অ্যারেঞ্জমেন্ট। এখানে একটা শব্দ হলো বাসবার অ্যারেঞ্জমেন্ট। মুছে দিলাম, অসুবিধা হলে দেখে নিলাম। Different type of busbar arrangement. এটা 3.3 different types of busbar arrangement. আগে দেখেছি ডিফারেন্ট টাইপ অফ বাসবার গঠন অনুসারে, এটা হলো অ্যারেঞ্জমেন্ট অনুসারে, সাজানো পদ্ধতি হিসাবে বারগুলোকে সাজানো হবে। এটার উপরে ভিত্তি করে বাসবারকে সাধারণত কয়েক ভাগে বিভক্ত করা হয়, যে বাসবার ব্যবস্থাপনা। সাধারণত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিদ্যুৎ গ্রহণ এবং বিদ্যুৎ বিতরণের জন্য সুইচিং কতগুলো ইকুইপমেন্ট থাকে, যেরকম সার্কিট ব্রেকার, সিটিপিটি ইত্যাদির সঙ্গে বাসবারের একটা সংযোগ ব্যবস্থাপনা করে দেওয়া হয়। এই যে সুইচিং ব্যবস্থাপনা, অর্থাৎ সার্কিট ব্রেকার, সিটিপিটি, আইসোলেটর এর সাথে বাসবারের যে সংযোগ ব্যবস্থাপনা, এটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। আর এই ব্যবস্থাপনাকে বলতেছি বাসবার অ্যারেঞ্জমেন্ট। বাসবার অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ জেনারেটরের সঙ্গে সুইচিং ইকুইপমেন্ট, সার্কিট ব্রেকার, আইসোলেটর এবং সিটিপিটি এর সাথে বাসবারের যে সংযোগ ব্যবস্থাপনা, এটাকে বলতে বাসবার অ্যারেঞ্জমেন্ট। এইটার ভিত্তি করে আমি তোমাদেরকে আগে বলেছি যে ডিফারেন্ট টাইপ অফ বাসবার, যেটা গঠন অনুসারে বাসবার ইনডোর আউটডোর যেগুলো আগে বলা হয়েছে, এখন তোমাদেরকে দেখাতে চাচ্ছি বাসবার অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জমেন্ট মানে বাসবার অ্যারেঞ্জমেন্ট কি, এটা আমি একটু আগে বলেছি যে বাসবার অ্যারেঞ্জমেন্ট হলো যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জেনারেটর থেকে যে উৎপাদিত বিদ্যুৎ, এটাকে সুইচিং ডিভাইস, যেটা সুইচিং বলতে সার্কিট ব্রেকার, আইসোলেটর, সিটি, পিটি, এগুলোর সংযোগ বাসবারের সঙ্গে সংযোগ করা হয়, এই সংযোগ ব্যবস্থাপনাকে বাসবার অ্যারেঞ্জমেন্ট বলে। এটার ভিত্তিতে বাসবার আবার এখানে কয়েকভাবে বিভক্ত: সিঙ্গেল বাসবার, আর সেকশনালাইজড বাসবার, সেকশনালাইজড ডবল বাসবার, সিঙ্গেল ব্রেকার, ডবল বাসবার, ডবল ব্রেকার, রিং বাসবার, 1.5 ব্রেকার, মেশ বাসবার। এখন এগুলোর বিস্তারিত বিবরণ আমাদের সবগুলোকে পড়তে হবে, যেহেতু পরীক্ষাতে আমাদের এখান থেকে খ বিভাগে অনেক সময় কোশ্চেন দেয় যে বাসবার অ্যারেঞ্জমেন্ট বলতে কি বুঝো, বাসবার অ্যারেঞ্জমেন্ট অনুসারে বাসবার কয় ভাগে বিভক্ত করা হয়, এটা পরীক্ষায় থাকে অনেক সময়। আর গ বিভাগে অনেক সময় দেয়, অথবা খ বিভাগে অনেক সময় থাকে যে কোনো একটা বাসবারের চিত্র সহ বাসবারের বর্ণনা, যেমন সেকশনালাইজড বাসবার অথবা ডবল বাস, ডবল ব্রেকার, 1.5 ব্রেকার, রিং বাসবার,
এগুলো একটু বড় গুরুত্বপূর্ণ, এগুলো আমাদেরকে দেখতে হবে। ডবল বাস, ডবল ব্রেকার, সেকশনালাইজড ডবল বাস বার অথবা সেকশনালাইজড বাস বার। এগুলোর ভিতরে আমি দু একটা তোমাদেরকে বর্ণনা করতেছি এবং এর সুবিধা অসুবিধা, এই তিনটা জিনিস কিছু বর্ণনা, সুবিধা অসুবিধা এগুলো শিখতে হবে চিত্র সহ। আমি বোঝানোর জন্য তোমাদেরকে বলতেছি, আসলে বাসবার অ্যারেঞ্জমেন্ট আমি আগেই বলেছি যে জেনারেটর থেকে উৎপাদিত বিদ্যুৎকে সুইচিং ডিভাইসের মাধ্যমে বাসবারের সঙ্গে সংযোগ দেওয়া এই ব্যবস্থাপনাকে বলে অ্যারেঞ্জমেন্ট। একটা জেনারেটর, এটা একটা জেনারেটর, জেনারেটর থেকে সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকারের পরে থাকবে একটা আইসোলেটর, এরপরে হলো বাসবার। এটা সার্কিট ব্রেকার, এটা আইসোলেটর। সার্কিট ব্রেকার, এটা জেনারেটর। তাহলে এটাকে আইসোলেটর বলে, আইসোলেটর। এটা সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকার। এটা বাসবার 33 কেভি বাসবার, 33 কেভি বাসবার। এখান থেকে এটা চলে আসছে 3 কেভি ফিডার, 33 কেভি ফিডার, 33 কেভি ফিডার। এখান থেকে আরো লাইন, এটা সার্কিট ব্রেকার, এটা ট্রান্সফরমার, এটা সার্কিট ব্রেকার। এই লাইনটা হলো হাই টেনশন লাইন, উচ্চ ভোল্টেজ উৎপাদনের জন্য যে ট্রান্সমিশন লাইন সাধারণত বলা হয়, এটা হাই টেনশন লাইনে চলে গেছে। আর এটা 33 কেভি ফিডার, যেগুলো আমাদের গ্রাহকের কাছে পৌঁছানোর জন্য এখান থেকে গ্রাহকের কাছে চলে যায়। এইখানে দেখো, একটু লক্ষ্য করো যে এখানে একটা সিঙ্গেল বাস, এইটাকে আমরা বলতেছি সিঙ্গেল বাস বার। আমি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অঙ্কন করেছি, পূর্ণ চিত্র অঙ্কন করা হয়নি। সিঙ্গেল বাস বার, এখানে একটাই বাস বার ব্যবহার করা হয়েছে, একটা সিঙ্গেল বাস বার। এখানকার সুবিধাও আছে, অসুবিধা আছে। তাহলে আমরা জেনারেটর স্টেশন থেকে, জেনারেটর থেকে সার্কিট ব্রেকার এবং আইসোলেটর, এইটা দুইটাই সুইচিং ডিভাইস, এটা দুইটাই সুইচিং ডিভাইস, দুইটাই সুইচিং ডিভাইস, দুইটাই সুইচিং ডিভাইস। এখানে সিটিপিটি দেখানো হয় নাই। তো সাধারণত আমরা বাসবার অ্যারেঞ্জমেন্টের ভিতরে সার্কিট ব্রেকার এবং আইসোলেটর, এই যে সুইচিং ডিভাইস, এগুলোকে দিয়ে বাসবারের সঙ্গে সংযোগ যে দেওয়া হয়, এটাকে আমরা বলি বাসবার অ্যারেঞ্জমেন্ট। এটার সুবিধা, অনেকগুলো সুবিধা আছে, যে প্রাথমিক খরচ কম পড়ে, রক্ষণাবেক্ষণ সহজ হয়, কার্যক্রম অতি সহজ এবং রিলে ব্যবস্থাপনা সহজ। কিন্তু সবচেয়ে বড় অসুবিধা হলো যে বাসবারে যদি কোনো ত্রুটি দেখা দেয়, ত্রুটি হলে সিস্টেম পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যায়, পরিপূর্ণভাবে সিস্টেমটা বন্ধ হয়ে যাবে যদি বাসবারে কোনো ত্রুটি দেখা দেয়। এবং এখানকার যদি বাসবারে যদি শর্ট সার্কিট ফল্ট হয়, তো শর্ট সার্কিট কারেন্টের পরিমাণ অনেক বেশি হয়। এই ত্রুটি কারণে, এই অসুবিধার কারণে সাধারণত সিঙ্গেল বাস, ছোট ছোট সাবস্টেশনগুলিতে সাধারণত সিঙ্গেল বাসবার ব্যবহার করা হয়। পরবর্তীতে যে চ্যাপ্টার 3.4, চ্যাপ্টার 3.4 explain different type of busbar arrangement, explain different types of busbar, different types of busbar arrangement বলতে আমি আগেই বলেছি, আবারও বলছি, যে জেনারেটিং স্টেশন থেকে সুইচিং ডিভাইসের মাধ্যমে, সুইচিং ডিভাইস বলতে সার্কিট ব্রেকার, আইসোলেটর, সিটি মানে কারেন্ট ট্রান্সফরমার এবং পাওয়ার পোটেনশিয়াল ট্রান্সফরমার, এগুলোর মাধ্যমে যে বাসবারে যে সংযোগ দেওয়া হয়, এই ব্যবস্থাপনাটাকে বলে বাসবার অ্যারেঞ্জমেন্ট। বাসবার
আমি এখানে প্রকারভেদ আমি আগে দেখালাম যে অ্যারেঞ্জমেন্ট অনুসারে বাসবার কয়েক প্রকারের। একটা হলো সিঙ্গেল বাসবার, সেকশনালাইজড বাসবার, সেকশনালাইজড ডবল বাসবার, ডবল বাসবার সিঙ্গেল ব্রেকার সিস্টেম, ডবল বাসবার ডবল ব্রেকার সিস্টেম, রিং বাসবার 1.5 ব্রেকার সিস্টেম এবং হলো মেশ বাসবার সিস্টেম। এই বাসবারগুলির ভিতরে আমি গুরুত্বপূর্ণ কতগুলো আমি বাসবার আমি দেখাবো, আর বাকি তোমরা তোমাদের ইংলিশ বই অর্থাৎ সার্কিট কি বলে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন যে বই আছে, এছাড়া তোমাদের বাংলা যে সমস্ত বই আছে বইগুলো থেকে তোমরা দেখে নিতে পারবে। এখন আমি দেখাচ্ছি যে সিঙ্গেল বাসবার অ্যারেঞ্জমেন্ট। এখানে সিঙ্গেল বাসবার অ্যারেঞ্জমেন্ট আগে আমি বলেছি যে সিঙ্গেল বাস, একটা বাস। এখানে সুবিধা আছে আবার এখানে অসুবিধাও আছে, যে এখানে যদি কোনো সময় কোনো বাসবারের ফল্ট হয়, ত্রুটি হয়, তাহলে পুরো সিস্টেমটা কলাপস হয়ে যায়, পুরো সিস্টেমটাকে বন্ধ রাখতে হয়। এবং যদি কোনো বাসবারের ভিতরে শর্ট সার্কিট ফল্ট দেখা দেয় তো কারেন্টের পরিমাণ অত্যধিক বেড়ে যায়, যেহেতু একটাই লাইন। এই জন্য একে সুবিধার জন্য সেকশন করে দেওয়া হয়, যেটাকে আমরা বলছি সেকশনালাইজ বাসবার, সেকশনালাইজ সিঙ্গেল বাসবার। এখানে আমরা যদি একটা ব্রেকার দিয়ে এবং উভয় দিকে ব্রেকারের উভয় দিকে দুইটা আইসোলেটর দিয়ে দেওয়া হয়, ব্রেকারের উভয় দিকে আইসোলেটর, আর এখানে একটা ফায়ার প্রুফ ওয়াল দিয়ে দেওয়া হয়, ফায়ার প্রুফ ওয়াল। এটা ফায়ার প্রুফ ওয়াল, এটা সার্কিট ব্রেকার, তো এইখানে একটা সুবিধা আছে যে সেকশনালাইজ করার কারণে এই অংশে যদি কোনো ত্রুটি হয় তাহলে এই অংশটাও ব্যবহার করা যেতে পারে। এখানে আমরা আরেকটা অংশ দেখাই দিতে পারি। এটা সার্কিট ব্রেকার, এটা ফিডার। শুধু সিঙ্গেল বাসবারের ক্ষেত্রে দেখা গেছে যদি বাসবারের মধ্যে কোনো ফল্ট দেখা দেয় তো পুরো সিস্টেমটাকে বন্ধ করতে হয়। এইখানে একটা সুবিধা আছে যে সেকশনালাইজ করার কারণে এই একটা সেকশন এবং এই একটা সেকশন অর্থাৎ প্যারালাল সার্কিটের মতো হয়ে গেছে। এটা যে প্যারালাল সার্কিটে যদি এই দিকে জেনারেটর 1 এ কোনো ফল্ট দেখা দেয় বা এখানে কোনো সমস্যা দেখা দেয়, এটা জেনারেটর 2, তাহলে জেনারেটর 1 কে অর্থাৎ এই সার্কিট ব্রেকারকে বন্ধ রেখে দ্বিতীয় জেনারেটর দিয়ে আমরা সাপ্লাইকে কন্টিনিউ করতে পারি। আবার যদি এই দিকের যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে এটাকে বন্ধ রেখে এই প্রথম জেনারেটরের মাধ্যমে আমরা সার্কিটকে অর্থাৎ পাওয়ারকে কন্টিনিউ করতে পারি, অর্থাৎ কন্টিনিউটি থাকতে পারে, বিদ্যুৎ ব্যবস্থাপনার কোনো বন্ধ না করলেও চলবে। এই হিসাবে এটার সুবিধা একটু বেশি। তোমরা এছাড়াও আছে ডবল বাস ডবল ব্রেকার, ডবল বাসবার সিঙ্গেল ব্রেকার, ডবল বাসবার, সেকশনালাইজ ডবল বাসবার আছে, সেকশনালাইজ ডবল বাসবার। সেকশনালাইজড ডবল বাসবার, সেকশনালাইজ ডবল বাসবার, সেকশনাল ডবল বাসবার। এখানে বাস কাপলার আছে, সাথে এখানে আরেকটা। আমি একই ছবিতে দুটো আঁকার চেষ্টা করতেছি, তোমরা একটু কষ্ট করে এটা এঁকে নেবে। সার্কিট ব্রেকার, এটা হলো মেইন বাসবার, আর এটা হলো অক্সিলারি বাস, এটা হলো অক্সিলারি বাস, অক্সিলারি বাস।
অক্সিলারি বাস। যদি মেইন বাসে কোনো সমস্যা দেখা দেয় তাহলে এবার এখানে সেকশনালাইজও থাকবে, এই দিকের অংশের সমস্যা দেখা দিলে এটা ব্যবহার করতে পারবে, আর এই অংশে যদি সমস্যা দেখা দেয় তোমরা এইটা ব্যবহার করতে পারবে। আমরা ওখানে সাবস্টিটিউশনে ব্যবহার করতে পারি। এখন মেইন বাসবার, এই মেইন বাসবারে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে আমরা এখানে সার্কিট ব্রেকার এটাকে অফ করে দিয়ে অক্সিলারি বাস হিসাবে অক্সিলারি বাসকেও ব্যবহার করতে পারি। এই অক্সিলারি বাস যদি সাহায্যকারী বাস, এরপরে মেরামতের পরে আবার আমরা মেইন বাসবার ব্যবহার করতে পারি। তাহলে মোটামুটি আমরা এখানে দেখলাম সিঙ্গেল বাস সেকশনালাইজ বাসবার, সেকশনালাইজ সিঙ্গেল বাসবার, এরপরে সেকশনালাইজ ডবল বাসবার। এই প্রত্যেকটা বাসবারের সুবিধা অসুবিধা এবং ছবি এঁকে এগুলোকে বর্ণনা করা, এগুলো শিখতে হবে। তো গুরুত্বপূর্ণ হলো যে এই যে সেকশনালাইজড ডবল বাসবার, এটা তোমরা একটু দেখবে। এছাড়া তোমাদের রিং বাসবার আর 1.5 ব্রেকার সিস্টেম, এটা বড় গুরুত্বপূর্ণ দুটা জিনিস। এটা তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে থাকে, খ বিভাগেও থাকে, গ বিভাগেও থাকে। তাহলে আমরা এখান থেকে মোটামুটি ভাবে অসুবিধাকে সমাধান করার জন্য বিভিন্নভাবে ব্রেকার এবং আইসোলেটরের অ্যারেঞ্জমেন্ট অনুসারে এই বাসবারগুলোকে বিভিন্ন অবস্থানে ব্যবস্থা করে রাখা হয়। এই জন্য আমরা এতক্ষণ যেটা আমরা আলোচনা করলাম, আমার যেহেতু কয়েকটা জিনিস এখানে শিখলাম যে বাসবারটা কি, বাসবার সাধারণত বাসবার বলতে কি বোঝায়, বাসবারের প্রকারভেদ, বাসবারের আকার কেমন হবে, বাসবারের গঠন অনুসারে প্রকারভেদ, বাসবার অ্যারেঞ্জমেন্ট কি, বাসবার অ্যারেঞ্জমেন্টের অনুসারে বাসবারকে কয় ভাগে, বাসবার অ্যারেঞ্জমেন্ট কয় ভাগে ভাগ করা যায়, এবং এগুলোর বর্ণনা, এক্সপ্লেইন ডিফারেন্ট টাইপস অফ বাসবার। এই বর্ণনার ক্ষেত্রে তোমরা কতগুলো জিনিস আমি আগেই বলেছি যে এগুলোর বর্ণনা এবং সুবিধা অসুবিধা সহ চিত্র সহ লিখতে হবে। তো এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা হলো সেকশনালাইজড ডবল বাসবার, এটা একটু দেখবে। তারপরে ডবল বাস ডবল ব্রেকার সিস্টেম, শুধুমাত্র ডবল বাস ডবল ব্রেকার, এগুলো চিত্র আঁকলে, চিত্রতে দেখলে বুঝতে পারবে যে সাধারণত একটা ব্রেকার একটা জেনারেটরের সঙ্গে যদি ডবল ব্রেকার থাকে, ডবল ব্রেকার থাকে, ডবল ব্রেকার, এরকম। এটা জেনারেটর, এটা সার্কিট ব্রেকার, এটা সার্কিট ব্রেকার, এই একটা ব্রেকার এবং এই একটা ব্রেকার। তাহলে ডবল ব্রেকার হচ্ছে এবং ডবল বাস বার, এখানে একটা বাস মেইন বাস, এটা অক্সিলারি বাস। এই হিসাবে চিত্র তোমরা আঁকা শিখবে এবং চিত্র থেকে বর্ণনা এবং চিত্র দেখে এই সুবিধা অসুবিধাগুলো, যেহেতু প্যারালাল সার্কিটের একটা সার্কিট সিরিজে যদি এরকম হয় যে কোনো একটা অংশ যদি একটা বাল্ব যদি অফ হয়ে যায় তো পুরো সিস্টেমটাকে অফ রাখতে হয়, ও সবগুলো বাল্ব অকেজ হয়ে যায়। ঠিক এইখানেও তাই, বাসবার একটাকে রেখে একটা সুবিধা আছে, দামে কম, তারপরে অতি সহজে পরিচালনা করে, রক্ষণাবেক্ষণ খরচ কম, কিন্তু অসুবিধাও আছে। অসুবিধার ক্ষেত্রে দেখা গেছে যে কোনো সময় যদি কোনো ফল্ট দেখা দেয়, ফল্টের কারণে পুরো সিস্টেমটাকে কলাপস করে রাখতে হয়, বন্ধ রাখতে হয়। কিন্তু ডবল বাস ডবল ব্রেকার, এগুলোর সুবিধা অসুবিধা অনেকগুলো আছে, এই সুবিধা অসুবিধাগুলো সহ চিত্র আঁকা শিখবে। এরপরে আছে রিং বাসবার আর 1.5 ব্রেকার। এই কয়েকটা জিনিসকে তোমরা একটু ভালো করে উপলব্ধি করবে এবং ভালো করে দেখে আগামীতে এগুলোকে আয়ত্ত করার চেষ্টা করবে, যে ছবি আঁকা সহ সুবিধা অসুবিধা এগুলো শিখবে। তাহলে আমরা আজকে এখানে শিখলাম যে বাসবার অ্যারেঞ্জমেন্টটা কি, বাসবার অ্যারেঞ্জমেন্ট অনুসারে কয় ভাগে ভাগ করা হয়, এবং বাসবার অ্যারেঞ্জমেন্টগুলোর যে কোনো একটার বর্ণনা, এগুলো যে কোনো একটা না, স্পেসিফিক এরকম পরীক্ষা থাকে যে সেকশনালাইজ ডবল বাসবার, অথবা ডবল ব্রেকার ডবল বাসবার, অথবা এরকম থাকতে পারে রিং বাসবার, অথবা 1.5 ব্রেকার। এগুলো প্রত্যেকটা সুবিধা অসুবিধা এবং বর্ণনা, এগুলো তোমরা বই থেকে দেখে নেবে। আজকের এই পর্যন্তই আমি শেষ করতে চাচ্ছি, যে আশা করি এ পর্যন্ত যে অধ্যায়গুলো তোমাদেরকে পড়ানো হলো, এই অধ্যায়গুলোকে তোমরা ভালোভাবে নিজেরা একটু প্র্যাকটিস করলেই এগুলো মনে রাখতে পারবে। বেশি কঠিন নয় এবং এটাকে বেশি সময় দিতে হবে না, একটু
সময় দিলেই আমি যে ক্লাস নিয়েছি ক্লাসগুলোকে গুরুত্বের সঙ্গে তোমরা যদি একটু দেখো তাহলে এবং একটু লেখার চেষ্টা করো তাহলে এগুলো সহজ হয়ে যাবে। আশা করি তোমরা ভালো থাকবে। আর রেগুলার তোমরা ক্লাসের যে সময়টাকে এটা নির্দিষ্ট সময়ে তোমরা ক্লাসকে সম্পূর্ণ করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।